শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিভিন্ন স্থানে পরীক্ষার্থীদের বিক্ষোভ, যান চলাচল বন্ধে ভোগান্তি। চট্টগ্রাম অঞ্চলে স্বাভাবিক হচ্ছে জনজীবন, ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি পুনর্নির্মাণের ঘোষণা। সরকার অঙ্গীকার করছে বন্যার কারণে যে সমস্ত ঘরবাড়িগুলো বসবাস অনুপযোগী হয়ে গেছে, বিভিন্ন কারণে ভেঙে গেছে, সেগুলো মেরামতের জন্য প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী আমরা সরকারের তরফ থেকে ইনশাআল্লাহ দিব। ময়মনসিংহে জাকারিয়া হত্যা মামলায় 2 আসামির মৃত্যুদণ্ড, 10 জনকে যাবজ্জীবন কারাদণ্ড। আমন্ত্রণ দেশ 24-এ আপনাদের সাথে আছি আমি সারিকা তাবাসসুম। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আজও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। দুপুরে বরিশাল শিক্ষা বোর্ডের সামনে জড়ো হন বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা। বেশ কয়েকবার অবরোধ করা হয় সড়ক। এ সময় পরীক্ষা ব্যবস্থা পরিবর্তনের দাবি তোলেন আন্দোলনকারীরা। একই সাথে পদত্যাগ চান শিক্ষামন্ত্রীর। একই কর্মসূচি পালিত হয়েছে জয়পুরহাটে। বিক্ষোভ মিছিল করেন পরীক্ষার্থীরা, অবরোধ করা হয় রাস্তা। এছাড়া সিরাজগঞ্জ, কুষ্টিয়া ও গোপালগঞ্জ সহ বিভিন্ন স্থানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ হয়েছে। 2026 সালে যে সমস্যাগুলো সম্মুখীন করেছে স্টুডেন্টরা, তো আমাদের শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আমাদের আশ্বাস দিয়েছে 2027 সালে তারা সর্বোচ্চ তদারকির সাথে আমাদের এক্সামগুলো নিবে। শিক্ষামন্ত্রী একটা বাজে মন্তব্য করছে আমার নিয়ে, আর মনে করি শুধু সংসদে ওটার জন্য মাপ চাইবে, এটা মানে স্টুডেন্টদের মানবে না। শিক্ষামন্ত্রী যেগুলো করছে আমাদের ভাইদের সাথে, পরীক্ষা দিতে দেয়নি, পরীক্ষা হয়নি, আমাদের পলিটিমন্ত্রী বলছে এগুলো সবকিছু প্রকাশ্যে ক্ষমা চাবে এবং এগুলো দাবিগুলো মেনে নেবে। বরিশালের খবর জানাচ্ছিলাম, শিক্ষার্থীরা বেশ কয়েকবার সড়ক অবরোধ করেছে। সবশেষ পরিস্থিতি নিয়ে জানবো, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন রানা। রানা, শিক্ষার্থীরা এখন সড়কের পাশে অবস্থান করছেন, কি বলছেন তারা, সবশেষ কি পরিস্থিতি? হ্যাঁ সারিকা, গতকালের মতো আজও বরিশালে শিক্ষার্থী যারা রয়েছেন, বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থী, তারা রাস্তায় নেমেছে এবং তারা বরিশাল শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়েছে। আজ এসএসসি পরীক্ষা শেষ হয় দুপুর 1টায় এবং তারপরে একে একে শিক্ষার্থীরা বরিশাল শিক্ষা বোর্ড সংলগ্ন বিআরটিএ ডিপো রয়েছে, তার পাশে যে পেট্রোল পাম্পটি রয়েছে ইস্টার্ন তালুকদার, সেই পেট্রোল পাম্পের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিতে শুরু করে। সেখান থেকে তারা মিছিল সহকারে শিক্ষা বোর্ডের সামনে আসে এবং প্রায় 2:15টার দিকে বরিশাল শিক্ষা বোর্ডের সামনে যে ঢাকা বরিশাল মহাসড়ক রয়েছে, সেই মহাসড়কে তারা অবস্থান নিয়ে সড়কটা অবরোধ করে। তবে সেখান থেকেও তারা উঠে আসে এবং বেশ কয়েক দফায় তারা এই সড়ক অবরোধ করেছে আমরা দেখেছি এবং কিছুক্ষণ আগে তারা শেষবারের মতো সড়কটি ছেড়ে দিয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক আছে, তবে শিক্ষার্থীরা এই মুহূর্তে শিক্ষা বোর্ডের সামনে এসে তাদের দাবি দাওয়াগুলো জানাচ্ছে। আমরা এখানে দেখেছি যে এখানে শিক্ষা বোর্ডের যিনি চেয়ারম্যান রয়েছেন প্রফেসর রাশেদুল ইসলাম, তিনি কিন্তু উপস্থিত রয়েছেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলছেন এবং বিষয়টি কীভাবে সুষ্ঠু সমাধান করে শিক্ষার্থীদেরকে ফিরিয়ে নেওয়া যায় সেই বিষয়ে তিনি শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করছেন। এবং আমরা দেখেছি এখানে যে বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের যিনি অধ্যক্ষ প্রফেসর আখতারুজ্জামান, তিনি এখন বর্তমানে শিক্ষার্থীদের সাথে কথা বলছেন এবং শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করার চেষ্টা করছেন। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে মূলত তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোর বিষয়ে কর্তৃপক্ষ যদি মেনে নেয় তাহলে তারা উঠবে এবং এর ছাড়াও তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ এর আগে দাবি করেছিল, তো সেই দাবিগুলোর বিষয়ে তারা অনড় রয়েছে। তাদের দাবিগুলো যতক্ষণে মেনে নেওয়া না হবে ততক্ষণে তারা তাদের এই আন্দোলন কর্মসূচি থেকে সরবে না, এমনটিও তারা জানাচ্ছেন। এবং পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য কাজ করছেন। তবে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তাদের যে দাবিগুলো, যেগুলো যৌক্তিক দাবি, সেই বিষয়গুলো নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে এবং তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করছেন এবং বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যেগুলো শিক্ষার্থীদের জানানো হবে। এবং সেই প্রেক্ষিতে আগামীতে পরীক্ষা রয়েছে, পরীক্ষার জন্য তারা যেন নিজ নিজ পড়ার টেবিলে ফিরে যায় সেই জন্য কিন্তু তাদের প্রতি আহ্বান জানিয়েছে। আমরা এখন এই শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন, কতটা নাগাদ করবেন এটি কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট করেনি। এবং আমরা যেটি জেনেছি যে এখানে বেশ কিছু শিক্ষার্থী ছিল যাদের অনেকে চলে গেছে, আবার অনেকে এখন এসে। রানা, ধন্যবাদ আপনাকে। বরিশালে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ চলছে শিক্ষার্থীদের। আমরা সবশেষ খবর জানছিলাম।
বৃষ্টি না হয় উন্নতি হচ্ছে চট্টগ্রামের বন্যা পরিস্থিতি, তবে বানের পানি নামার সাথে সাথে বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন। চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া সহ বিভিন্ন উপজেলায় পানি অনেকটাই নেমে গেছে। বিশেষ করে বাঁশখালীতে অনেক এলাকায় পানি নেমে যাওয়ার পর শুরু হয়েছে মানুষের স্বাভাবিক জীবনে ফেরার লড়াই। সাতকানিয়াও একই অবস্থা। একইভাবে আনোয়ারা, চন্দনাইশ, হাটহাজারী উপজেলায় ভেসে বিধ্বস্ত জনপদ। ত্রাণের লাইনে বাড়ছে ক্ষতিগ্রস্তদের ভিড়। তবে এখন ত্রাণের পাশাপাশি তারা বেশি চাইছেন পুনর্বাসন, তাদের ঘরবাড়ি মেরামত। যদিও প্রশাসন বলছে বন্যা পরিস্থিতি পুরোপুরি উন্নতি হওয়ার পর তালিকা করে পুনর্বাসন করা হবে ক্ষতিগ্রস্তদের। আরও জানাতে বাঁশখালী থেকে যুক্ত হচ্ছে সহকর্মী রনি দত্ত। রনি, বানের পানি নেমে যাওয়ার সাথে সাথে ক্ষত চিহ্নগুলো স্পষ্ট হচ্ছে এবং স্বাভাবিক জীবনে ফেরার যে লড়াই, প্রশাসন আসলে কতটা তৎপর, কি বলছেন স্থানীয়রা, জানাবেন। প্রশাসনের পক্ষ থেকে আসলে বিভিন্ন তৎপরতা চালানো হচ্ছে, যেহেতু বানের পানি যখন নেমে যাওয়ার পর বিশেষ করে যোগাযোগ যে ব্যবস্থা অর্থাৎ রাস্তাঘাট যেগুলো আছে সেগুলোতে আসলে চলাচল শুরু হয়েছে এবং সেখানে যানবাহন চলাচল করতে পারছে, মানুষ চলাচল করতে পারছে, প্রশাসনের লোকজন হয়তো যেতে পারছে। তো যে কারণে হচ্ছে প্রশাসনিকভাবে এই যে কার্যক্রমগুলো একটু তড়িৎ হচ্ছে। তবে এই এখনো পর্যন্ত সহযোগিতার যে বিষয়টি সেটি কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে সেভাবে বা শুকনো খাবার এর মধ্য দিয়ে আসলে এখনো পর্যন্ত সীমাবদ্ধ রয়েছে। কিন্তু এখানকার মানুষের এখন যেটি প্রয়োজন সেটি হচ্ছে পুনর্বাসন, অর্থাৎ এই যেসব মাটির পুনর্বাসন, তাদেরকে ঘর করে দেওয়া, আশ্রয় করে দেওয়া, মাথা গোঁজার ঠাইটুকু করে দেওয়া। আর পাশাপাশি যেসব ফসলি জমিগুলো নষ্ট হয়েছে, যাদের ক্ষতি হয়েছে, গরু বা পশুর ক্ষতি হয়েছে, খামারের ক্ষতি হয়েছে, তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য যে প্রচেষ্টাটা সেটি করতে হবে। আর এর পাশাপাশি এলাকার যে সড়কগুলো আসলে অনেকগুলো সড়ক আসলে বিধ্বস্ত হয়ে গেছে, অনেকগুলো হয়েছে, আবার অনেকগুলো সড়কের এমন অবস্থা হয়েছে যে এখানকার মাটি আসলে ধসে পড়েছে, কার্পেটিং উঠে গেছে, ইট সুরকি সরে গেছে, সেগুলোকে আবার পুনরায় সেগুলোকে কিন্তু ঠিকঠাক করতে হবে। যেমন এখন দেখছেন আমরা এখন আছি চন্দনাইশের সাতবাড়ি এলাকায়। এখানে এর পর থেকে বরকল, বর্মা এবং হচ্ছে কানাইমাদারি, এই যে সব জায়গাগুলোতে এখনো পর্যন্ত পানিতে কিন্তু এখনো দেখা যাচ্ছে, সেসব এলাকাগুলোতে পানি কিন্তু এখনো আছে। তো ধীরে ধীরে প্রশাসনের এই জায়গাগুলোতে আসলে নজর দেওয়া উচিত। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। বাঁশখালী থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানছিলাম। বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে পার্বত্যাঞ্চল ও কক্সবাজারেও, তবে দুর্ভোগ পিছু ছাড়েনি ক্ষতিগ্রস্তদের। বান্দরবানে বিভিন্ন আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরছেন মানুষ। জমে থাকা কাদা আবর্জনা সরিয়ে আবারও বাসযোগ্য করার চেষ্টা করছেন বাড়িঘর। জেলা প্রশাসনের তথ্য বলছে, এবারের বন্যায় জেলার প্রায় 70% এলাকা প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে 12,500 পরিবার। রাঙামাটিতে 2.5 কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভাঙন। নষ্ট হয়েছে 5,000 হেক্টর জমির ফসল ও ফল। দুর্ভোগ কমেনি ক্ষতিগ্রস্তদের। দুর্গম এলাকায় বেড়েছে হাহাকার। একই অবস্থায় কক্সবাজারের বন্যা কবলিত এলাকায়ও। বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি সরকারি উদ্যোগে পুনর্নির্মাণ করে দেয়া হবে, এ তথ্য জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সকালে বান্দরবান সদরের বালাঘাটা আমবাগান এলাকা পরিদর্শন করেন তিনি। ত্রাণ বিতরণ করেন ক্ষতিগ্রস্তদের মাঝে। প্রতিমন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কেউ ত্রাণ থেকে বঞ্চিত হবে না। যেসব এলাকায় ভূমিধসে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, 5 থেকে 7 দিনের মধ্যে তা সচলের চেষ্টা চলছে। পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের পুনর্বাসনের পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। সরকার অঙ্গীকার করেছে বন্যার কারণে যে সমস্ত ঘরবাড়িগুলো বসবাস অনুপযোগী হয়ে গেছে, বিভিন্ন কারণে ভেঙে গেছে, সেগুলো মেরামতের জন্য প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী আমরা সরকারের তরফ থেকে ইনশাল্লাহ দিব। ফসলের ক্ষেতে যাদের ক্ষতি হয়েছে, সেটা তরিতরকারি হোক, সেটা ফলমূল হোক, ধান কিংবা অন্যান্য ফসল হোক, সেই ক্ষতি আমরা পুষিয়ে দিতে চাই সরকারের তরফ থেকে। গবাদি পশু কিংবা মাছের খামারি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেক্ষেত্রে সরকার তাদের পাশে থাকতে চায়। নোয়াখালীর হাতিয়ার ইসলামপুর গ্রামে জলাবদ্ধতার কারণে হাসপাতালে নিতে না পেরে এক প্রসূতির মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানায়, টানা বৃষ্টি আর জোয়ারের পানিতে ডুবে গেছে সড়ক।
দুপুরে নাজমা আক্তারের প্রসব বেদনা উঠলে জলাবদ্ধতার কারণে হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। পরে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় তার। এতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। জলাবদ্ধতার আরও খবর জানবো। নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব আল আমিন। হাসিব, আমরা এক প্রসূতির মৃত্যুর খবর বলছিলাম, সেটা নিয়ে তো জানবই, জলাবদ্ধতার সার্বিক পরিস্থিতি নিয়েও জানাবেন। সারিকা, গত কয়েকদিনের টানা বর্ষণ এবং অতিরিক্ত জোয়ারের কারণে নোয়াখালীর যে দ্বীপ উপজেলার 11টি ইউনিয়ন প্লাবিত হয়েছে, জলাবদ্ধতা তৈরি হয়েছে, তা কিন্তু কমেনি। এই জলাবদ্ধতার ভেতরেই এখনো বর্তমানে অতিরিক্ত জোয়ার চলছে। আমি যেখানটায় দাঁড়িয়ে আছি এটি নিজুমদ্বীপ ইউনিয়নের নামারবাজার এলাকার ইসলামপুর গ্রাম। এই গ্রামেরই 2 সন্তানের জননী প্রসূতি নাজমা আক্তার অতিরিক্ত জোয়ারের কারণে তার বাড়ির আশপাশ ডুবে যাওয়ায় এবং চিকিৎসা সেবা না পাওয়ায় তিনি ঘরের ভেতরে মৃত্যুবরণ করেছেন, অনাগত সন্তান সহ। পুরো এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। আপনাদেরকে যদি একটু দেখাই, এই এলাকায় যত মানুষজন আছেন সবাই অপেক্ষা করছেন, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন। তারা বলছেন এমন ঘটনা তাদের প্রতিনিয়তই ঘটছে, তবে এই ঘটনা যেন আর পুনরাবৃত্তি না ঘটে সেজন্য তারা মূলত সরকারের যে কাছে যে চিকিৎসা সেবার মতো জরুরি বিষয় সে জায়গায় তারা সহযোগিতা চান। এটা নিজুমদ্বীপ ইউনিয়নের একদম নদীর পাড়ে। এখানে জোয়ার এলেই এই এলাকা তলিয়ে যায়। ফসলি জমি, মাছের ঘের থেকে শুরু করে যত সড়ক রয়েছে সবকিছু কিন্তু তলিয়ে যায়। এখানকার কোনো একজন রুগীকে যদি উন্নত চিকিৎসা সেবার জন্য নিতে হয় সেটাও 1 দিন থেকে 2 দিন লেগে যায় এবং সেটাও সম্ভব হয় না। অসংখ্য ঘটনা রয়েছে এখানকার মানুষজনের, যারা নদী পথে মারা গেছেন, ট্রলারেই মারা গেছেন, এমন অনেক ঘটনা আছে। এখানকার যারা মানুষ রয়েছেন তারা বলছেন তাদের স্বাস্থ্য সেবা, সড়ক, জনপথ থেকে শুরু করে মৌলিক যে অধিকারগুলো থেকে তারা বঞ্চিত। এখানে মা ও শিশুর জন্য নির্দিষ্ট কোনো সেবা নেই এবং যেটা রয়েছে সেটিও সড়ক দিয়ে যাওয়ার পথে খুবই তাদের জন্য কঠিন। এখানকার সবারই আকুতি এই স্বাস্থ্য সেবার জন্য বৃদ্ধি করার জন্য যেন একটি উন্নত মানের হাসপাতাল নির্মাণ করা হয়, এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন এড়ানো যায়। সারিকা, এই ছিল আমার কাছে সর্বশেষ। হাসিব, ধন্যবাদ আপনাকে। নোয়াখালীর হাতিয়া থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসিব আল আমিন। এনসিপির পদযাত্রা ও সমাবেশ রয়েছে জয়পুরহাটে, আমরা এই বিষয়ে জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, 6টায় শুরু হওয়ার কথা রয়েছে পদযাত্রা এবং সমাবেশ, সেই প্রস্তুতি কেমন দেখছেন এবং ইতিমধ্যে কে কে উপস্থিত রয়েছে সেখানে জানাবেন। সারিকা, জুলাই পদযাত্রা উপলক্ষে কেন্দ্রীয় নেতা সার্জিস আলম পাটোয়ারি তারা কিন্তু জয়পুরহাটে যে আজকে জেলা এনসিপির আয়োজনে এখানে যে পদযাত্রা হবে, এটি জয়পুরহাট শহরের আবুল কাশেম ময়দানে এই আয়োজনটা করা হয়েছে। আয়োজন উপলক্ষে কিন্তু এখানে যারা এখনো আসবেন এনসিপি যে নেতারা, তারা কিন্তু বগুড়ার তারা এখনো তারা অবস্থান করছেন। বগুড়া থেকে এসে তারা যে মাঝপথে তারা এই তারা পদযাত্রা ওখানে তারা কথা বলছেন। পদযাত্রার শেষে কিন্তু এখন তারা জয়পুরহাটের উদ্দেশ্যে এখানে আসবেন। এই উপলক্ষে কিন্তু জয়পুরহাটে যারা আয়োজন এখানে করেছেন তারা কিন্তু মোটামুটি প্রস্তুতি নিয়ে রাখছেন। তো এখানে স্থানীয় যারা নেতৃবৃন্দ আছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেটি বলেছে যে জুলাই পদযাত্রা উপলক্ষে এখানে তারা প্রস্তুতি নিয়েছে, তারা যে কেন্দ্রীয় নেতারা আসবেন, নেতাদের সঙ্গে তারা এখানে কথা বলবেন। তো এখানে আছে আমাদের জয়পুরহাট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইসমাইল হাজি। তার কাছে একটু আপনাদের সঙ্গে আজকের আয়োজন সম্পর্কে জানাবেন। ধন্যবাদ ভাই। আজকে আমরা জয়পুরহাটে জুলাই পদযাত্রার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জয়পুরহাটেও জুলাই পদযাত্রার আয়োজন করেছি। এখানে স্বতঃস্ফূর্তভাবে আমাদের ছাত্রশক্তি, যুবশক্তি সহ এনসিপির সকল নেতৃবৃন্দরাই উপস্থিত হতে শুরু করেছে। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা যতদূর জানতে পেরেছি এখন মোকামতলায় প্রোগ্রাম চলছে। মোকামতলা প্রোগ্রাম শেষ করে তারা জয়পুরহাটে যোগ দিবেন আর কি। তো আমরা যেটা জানাচ্ছিলাম যে এখানে যে এনসিপি যে এখানে সাংগঠনিক সময় জয়পুরহাট জেলা শাখার তিনি যেটি জানাচ্ছিলেন যে সার্জিস আলম পাটোয়ারি তারা কিন্তু এখন বগুড়ার মোকামতলাতে অবস্থান করছেন। তারা সেখান থেকে ফিরে জয়পুরহাটে এসে তারা এখানে বক্তব্য রাখবেন। আর বক্তব্য এই শোনার জন্য কিন্তু নেতাকর্মীরা এখন আসতে শুরু করছেন। এখন নামাজের সময় চলছে, এই সময়ের কারণে কিন্তু অনেকে নামাজে চলে গেছেন। তো এই ধন্যবাদ আপনাকে। জয়পুরহাটে এনসিপির পদযাত্রা ও সমাবেশ নিয়ে জানছিলাম। ময়মনসিংহে দলিল লেখক জাকারিয়া মিন্টু হত্যা মামলায় 2জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। 10 জনকে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। সকালে স্পেশাল জজ আদালতের বিচারক এ রায় দেন। এ সময় প্রত্যেককে অর্থদণ্ড দেয়া হয়। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাদীপক্ষের আইনজীবী ও স্বজনরা। দাবি জানান দ্রুত রায় কার্যকরের। মামলায় বলা হয় জমি নিয়ে বিরোধে 2013 সালের 14 আগস্ট মিন্টুকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। পরে ভালুকা থানায় 16 জনকে আসামি করে হত্যা মামলা করেন নিহতের স্ত্রী। খুলনায় জোড়া হত্যা মামলায় 8 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
নরসিংদীতে 3 মাসের শিশুকে পা ভেঙে দেওয়ার চেষ্টার ঘটনায় থানায় মামলা হয়েছে। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। গতরাতে সমাজসেবা অধিদপ্তরের জেলা প্রবেশন কর্মকর্তা বাদী হয়ে মামলাটি করেন। এতে আসামি করা হয় শিশুর চাচি লতা বেগম, তার স্বামী কাউসার মিয়া ও বাবা আলমাস মিয়াকে। এর মধ্যে দুজন গ্রেপ্তার হলেও পলাতক লতা বেগম। মামলার বাদী জানান, পারিবারিক বিষয় নিয়ে দুই জায়ের মধ্যে বিরোধ থেকে এই ঘটনা ঘটেছে। পরিবার থেকে সম্পর্ক নষ্টের ভয়ে অভিযোগ দেওয়া হয়নি, কিন্তু শিশুর প্রতি এমন নির্মমতার কারণে মামলা হয়েছে। ভিডিওতে তো তাই প্রকাশ পায় যে ঘটনাটা ঘটছে, আর তারাও তো স্বীকার করছে যে গত কিছুদিন আগে একটা ঝগড়া হয়েছিল, পারিবারিক একটা ঝগড়া হয়েছিল। ওরা আবার নিজেরা নাকি মিউচুয়াল করছে, পাটা যে করছে, বাঁকা করছে। ওনার হাজবেন্ডটা আমরা নিয়ে গেলাম জিজ্ঞাসাবাদের জন্য, তাদেরকেও নিয়ে যাচ্ছি। একদিকে মেঘনার তীব্র স্রোত, অন্যদিকে ভাঙন আতঙ্ক। চোখের সামনে বদলে যাচ্ছে ভোলার নদী পাড়ের চিত্র। হারিয়ে যাচ্ছে বসতভিটা, ব্যবসা প্রতিষ্ঠান। অনিশ্চয়তায় দিন কাটছে বাসিন্দাদের। দ্রুত স্থায়ী ব্যবস্থা না নিলে আরও ঝুঁকিতে পড়বে এই জনপদ। ভোলার শিবপুর ইউনিয়নের খাল মাছঘাট, প্রতিদিন এখানে বেচাকেনা হয় লাখ লাখ টাকার। পুরনো এই বাজারটি এর আগেও মেঘনার ভাঙনের শিকার হয়েছে 8 বার। এবারও ভাঙতে ভাঙতে চলে এসেছে ঘাটের একেবারে কাছে। মাছঘাট করে আবার ভাঙে, মাছঘাট করে আবার ভাঙে, এরকম করতে করতে 8টা ভাঙা দিছে। কোটি কোটি টাকার ইনভেস্ট আমরা সব আরতদার মিলা যা করছি সব বিলীন হয়ে যাবে। শুধু মাছঘাট নয়, দুপাশের প্রায় 5 কিলোমিটার এলাকা জুড়েও রয়েছে ভাঙনের ঝুঁকি। বালু ভর্তি জিও ব্যাগ ফেলা হলেও তীব্র স্রোতে লাভ হচ্ছে না খুব একটা। নদী আছিল অনেক মাঝখানে, এই নদী ভাঙ্গা এমন বেরি লাগায় পড়ছে। অল্প কিছুদিনের ভিতরে বেরিটা সিরিয়া গেলে মনে হয় আপনার আমাকে বলা সব বিদ্যা দেবো। যে বস্তা আলাইতে আছে এই বস্তায় রাখা যায় না। এখন এই মুহূর্তে আমাদের যদি সিসি ব্লক যদি না হালায় এই নদী ঠেকান যাইবি না টোটালে। রাজাপুর, ভেদুরিয়া, ভেলুমিয়া ও ধনিয়া ইউনিয়নের একই চিত্র। ভাঙন আতঙ্কে অনেক পরিবার সরিয়ে নিয়েছে বসতঘর। স্থায়ী বেড়িবাঁধের দাবিতে পানি উন্নয়ন বোর্ড ঘেরাও এবং সড়কে বিক্ষোভ করেন বাসিন্দারা। আমরা স্থায়ী সমাধান চাই। আমাদের মিথ্যা আশ্বাস দিয়ে মিথ্যা আশ্বাস আমরা মানি না, মানবো না। এই কাজ যদি শুরু না করা পর্যন্ত আমরা এখানে থাকবো, এখান থেকে যাবো না। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন কবলিত এলাকায় জিও ব্যাগ ফেলে প্রতিরোধমূলক কাজ চলছে। পাশাপাশি উদ্যোগ নেওয়া হবে স্থায়ী বাঁধ নির্মাণের। উক্ত এলাকায় স্থায়ীভাবে নদী ভাঙন প্রতিরোধ করার জন্য একটি প্রকল্প প্রণয়ন করেছে। অনুমোদন হলেই এখানে স্থায়ীভাবে নদী দিয়ে ভাঙন রোধ করা সম্ভব হবে এবং মানুষ যে বসতভিটা হারাচ্ছে, তাদের জমি হারাচ্ছে, নিশ্চয়ই হয়ে যাচ্ছে, এই জিনিসটা বন্ধ হবে। মেঘনার ভাঙনে বদলে যাচ্ছে নদী পাড়ের মানুষের জীবনযাত্রা। তাই প্রত্যাশা, দ্রুত কার্যকর উদ্যোগ নেবে সরকার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ভূমিহীন মানুষ মাথা গোঁজার ঠাঁই হিসেবে পেয়েছিলেন আশ্রয়ণ প্রকল্পের ঘর, কিন্তু মৌলভীবাজারে মনু নদের চরে গড়ে ওঠা সেই ঘরে প্রতিনিয়ত লড়াই করে টিকে আছে 168 পরিবার। বর্ষা এলেই ডুবে যায় বসতভিটা, পানিতে ভেসে যায় বিছানা, কাপড় চোপড় সহ প্রয়োজনীয় আসবাবপত্র। নিরাপদ আশ্রয়ের বদলে তাদের সঙ্গী কেবল অনিশ্চয়তা আর দুর্ভোগ। নদীর পানি বাড়লেই বদলে যায় দৃশ্য, ঘর ডুবে যায় পানিতে। নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে হয় বাসিন্দাদের। মৌলভীবাজারের মনু নদের চরের 5টি আশ্রয়ন প্রকল্পে প্রতি বর্ষায় এমন দুর্ভোগে পড়ে 168টি পরিবার। বৃষ্টি আর উজানের ঢলে কয়েক ঘন্টার মধ্যে প্লাবিত হয় পুরো এলাকা। আমরা যে আশ্রয় দিছি সরকারে দিয়া তো আমরা নিরাপদ না, চতুর্দিকে পানি মারে, 6 মাস তো পানি ধরে থেকে নদীর জন্য পানি উঠে ঘর ভরে যায়। তখন তো আমরা বান্ধর উপরে আছি ঘর বানাইয়া। বই খাতা এগুলা ভিজে গেলে তখন এগুলা দিয়ে পড়া যায় না। অভিযোগ রয়েছে, সরকারি ঘর পেলেও নিরাপদে বসবাসের নিশ্চয়তা নেই। বাসিন্দারা জানান, নদী তীরে গাইড ওয়াল নির্মাণ এবং প্রকল্প এলাকা উঁচু করলে সমাধান হতে পারে এই সংকটের। মাল সামানা এগুলা সরাইবার টাইম পাই না, সরাইলেও এগুলা রাহার কোনো জায়গা নাই। যদি কষ্ট করি আমরা গড় খান্তা উঁচা করিয়া দিন, পিছি দিয়া গাইটোয়াল দিন,
আমরা অনেক উপকার হইব। আমরা থাকতে চাই, আমরা যাওয়ার কোনো জায়গা নাই, বাড়িঘরও নাই। উপজেলা প্রশাসন বলছে ক্ষতিগ্রস্ত আশ্রয় প্রকল্পের প্রয়োজনীয় সমীক্ষা শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হবে। তাদের ঘরগুলোকে আমরা উঁচু করে দিব, মাটি ভরাট করে ঘরগুলোকে উঁচু করে দেওয়ার একটা ব্যবস্থা নিয়েছি। পাশাপাশি বিভিন্ন জায়গায় বাঁধ নির্মাণ করে আমরা যাতে নদীর প্রবাহটা ফ্লোটা তাদের দিকে না আসে, তাদের জমিগুলোকে প্লাবিত না করে, এই বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি। বছরের পর বছর ভোগান্তিতে থাকা এসব পরিবার চান স্থায়ী সমাধানে দ্রুত কার্যকর উদ্যোগের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এবার প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্টের সৌজন্যে বিশ্বকাপের খবর। স্পেনের কাছে ফ্রান্সের অসহায় আত্মসমর্পণে অবাক বাংলাদেশি সমর্থকরা। স্প্যানিশদের জয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বাঁধ ভাঙা উল্লাসে মেতেছিল লা রোহা ফিউরি ফ্যানরা। ফাইনালে তারা প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনাকে চান। কে থামাবে এই ফ্রান্সকে, যার উত্তর মিলল ডালাসের সেমিফাইনাল মহারণে। আর্জেন্টিনা ব্রাজিল ম্যাচে টিএসসিতে দেখা যায় উপচে পড়া ভিড়, কিন্তু সেমিফাইনালের রোমাঞ্চ মাতাতে মাঝরাতেও স্পেন ফ্রান্সের ফ্যানদের উপস্থিতি লক্ষণীয়। শুরু থেকে দাপট দেখায় স্পেন, এক পেশে সেমিফাইনালে গোল পেতেও খুব বেশি অপেক্ষা করতে হয়নি। তাতে লা রোহা ফিউরি ফ্যানদের বাঁধ ভাঙা উল্লাস, যে উল্লাস থাকে ম্যাচের শেষ পর্যন্ত। স্পেন দুর্দান্ত এবং আমাদের প্রত্যাশা স্পেন ফাইনাল খেলবে। এখানে আর্জেন্টিনা ফ্যানরা বেসিক্যালি বসছে স্পেনকে সাপোর্ট করতে। এবার স্পেনকে চাচ্ছি আমরা ইংল্যান্ডকে হারিয়ে আমরা স্পেনের সাথে ইনশাআল্লাহ আমরা নিব। 45 মিনিট বাকি, 45 মিনিটে মনে হয় আরো একটা দিতে পারি স্পেন। হ্যাঁ, এই আশা ভরসায় আছি। দুর্দান্ত ফ্রান্সের হারে স্বপ্নভঙ্গ হয় দলটির সমর্থকদের। দেমবেলে এমবাপ্পেদের বিবর্ণ পারফরমেন্সে হতাশ করে তাদের। এমবাপ্পে শুরু থেকেই গোল করে যাচ্ছেন, প্লাস ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছেন, তিনি অবশ্যই ভালো খেলবেন। 16 বছর পর বিশ্বকাপের ফাইনালে 2010-এর চ্যাম্পিয়নরা এবার দ্বিতীয় শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন ফ্যানরা। এই বিশ্বকাপের সবচেয়ে হট ফেভারিট আর হার্ড দল হচ্ছে স্পেন। স্পেনের উপরে এই বিশ্বকাপে কোনো টিম নাই। জাস্ট এক কথায় অসাধারণ, অসাধারণ। এই ফ্রান্সকে একদম পাত্তাই দেন স্পেন। মানে সবাই ভাবছে যে ফ্রান্স জিতে যাবে, কিন্তু খেলাটা আসলে মাঠে খেলতে হয়। আমি খেলার আগে একটা প্রেডিকশন দিছিলাম যে 2-1 হবে, এখন একটা হয়েছে যে 2 হয়েছে। স্পেন মানে ফ্রান্স গোল দিতে পারে নাই, তাদের জন্য ব্যাড লাক। কার হাতে উঠবে গ্রেটেস্ট শো অন আর্থের শিরোপা, তা দেখার জন্য আর কটা দিন অপেক্ষা। তবে ফাইনালে আর্জেন্টিনাকে চায় স্পেনের ফ্যানরা। ইমতিয়াজ মাহমুদ, চ্যানেল 24, ঢাকা।